নমস্কার, শুভ অপরাহ্ন বন্ধুরা। 3-4 মিনিট দেরি হলো। 3-4 মিনিট দেরি হওয়ার নেপথ্যের একটা কারণও আছে। সে কারণটা হচ্ছে আজকে রাত্রের প্রস্তুতি, সেটা যেমন একটা কারণ, তার পাশাপাশি আর একটা বড় কারণ হচ্ছে এখন এই মুহূর্তের এই অনুষ্ঠান শুরুতেই আমি একটা এমন গান আপনাদের শোনাতে চেয়েছিলাম। এখন যেহেতু বলেছি যে নিয়মকানুনের বেড়াজালে পড়েছি, তাই আমাদের এমন গান বাজতে হয় যে গানটা কিনা এই তথাকথিত ইউটিউবের সমস্যার মধ্যে পড়তে না হয়। তাই আমাদেরই একটি অনুষ্ঠান, বঙ্গাড্ডার একটি অনুষ্ঠান, রূপনগরের কথকথা, 27 ফেব্রুয়ারি 2013 সালে, মানে আজ থেকে 7 বছর আগে, 7 বছর কেন, 7 বছর 5 মাস আগে অনুষ্ঠিত হয়েছিল এই আইসিসিআরে কলকাতার। সেখান থেকে একজন শিল্পী আমাদের বঙ্গাড্ডার দলের, তিনি একটা অসামান্য গান গেয়েছিলেন। আজকে যৌনতা, ছি, এ নিয়ে কি কথা বলা যায় নাকি? যৌনতা নিয়ে কথা বলাটা কি ঠিক? যৌনতা নিয়ে কথা বলা কি উচিত? এই যে যৌনতাকে যেভাবে আমাদের সমাজে ক্রমশ ব্রাত্য করা হয়েছে, যে ছি, যৌনতা একই কথা, এই নিয়ে আবার কথা বলা যায় নাকি? ছি 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 ছি। এইটা নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান, এবং এইখানে অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে না। অনুষ্ঠানটা একটা আলোচনা শুরু করছে। কি আলোচনা শুরু করছে না, দেখুন, যৌনতা নিয়ে যত বেশি চাপাচাপি করা হবে তত বেশি সমাজে যৌন অপরাধগুলো ঘটবে। কিছুদিন আগে কথা, কয়েকদিন আগের কথা, সম্ভবত কলকাতার কাছাকাছি কোনো একটা এলাকাতে খুব নক্কারজনক একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? একটি কিশোরী মেয়ে, সে প্রতিদিন বিকেলের মতো, সন্ধ্যাবেলার মতো ছাদে গিয়েছিল, এই লকডাউনের সময় যেরকম হয়। সেবারে সে যখন ছাদে যায় তখন তাকে একটি ছেলে সেখানে লুকিয়েছিল, সে তাকে তার উপর হামলা চালায়। তার মা তখন বোধহয় নিচে গিয়েছিলেন বাথরুমে বা কোথাও। মেয়েটির চিৎকার শুনে তিনি ছুটে আসেন, এবং সেই ছেলেটির কত বয়স আমি জানি না, 20 কোঠাতেই নিশ্চয়ই হওয়া উচিত। সেই ছেলেটি মেয়েটিকে ধর্ষণ করতে চায়, মা বাধা দেন, এবং ছেলেটি মেয়েটিকে কি করে না, তার মাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং মাকে হত্যা করে। ঘটনাটা তারপর কোথায় গেল আমি জানি না, কিন্তু নারীর ওপরে এই যে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা যৌনতা নিয়ে এই যে সর্বক্ষণের একটা মানুষের মধ্যে সারাক্ষণের একটা তৃষ্ণা থাকবেই, কিন্তু সেই তৃষ্ণাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, পুরো ব্যাপারটার মধ্যে একটা বিকৃতি নিয়ে আসা, কেন এটা হলো তার কতকগুলো দিক আজকে দেখব। যে ছি, যৌনতা একই কথা, এ নিয়ে কথা বলা যায় নাকি? ভিক্টোরিয়ান ইংল্যান্ড থেকে শুরু করে আমাদের দেশের সাধারণ স্বাভাবিক সমাজযাত্রাটাকে নষ্ট করে দেওয়ার নেপথ্যে যে ডিসকোর্সগুলো কাজ করেছে তার কিছু কিছু আমরা দেখব। পাশাপাশি এটাও দেখব যে দেখুন, নারীর ক্ষমতায়নকে বা নারীর রহস্যকে পুরুষ কখনো বুঝতে পারেনি বলেই, নারীকে ভয় পেয়েছে বলেই সে বারবার নারীকে বিভিন্নভাবে অপদস্থ করতে চেয়েছে এবং নারীর ওপরে কর্তৃত্ব কায়েম করতে চেয়েছে। আজও চলছে সেই একই কাজ, বরং সংখ্যায় সেটা আরও বেড়েছে। তাই শুরুতে আমরা শুনি বৈষ্ণব পদাবলীর সেই অমোঘ বাণী, যা চিরকালীন সত্য, যেখানে লুকিয়ে রয়েছে। অনেকে বলেন, অনেকে খুব পরম বৈষ্ণব লোকজন আমাকে বলেছেন যে আপনি এত বৈষ্ণব পদাবলীর কথা বলেন কেন, ওদের দেহতত্ত্বের ব্যাপার, যেন দেহতত্ত্বের কথা বলাটা অন্যায়। রাধাকৃষ্ণের সম্পর্ক নিয়ে কথা বলেন কেন, ওটা তো আসলে একটা লীলা। তার মানে কৃষ্ণের জীবনে যা যা যৌনতা ঘটেছিল সেগুলো প্রত্যেকটা নিয়ে কথা বলা যাবে না। কারণ কি না, কৃষ্ণ অবতার। রামচন্দ্রের জীবনে যা যা কিছু ঘটেছিল, তিনি যখন চিত্রকূট পর্বতে বসে আছেন স্ত্রীকে নিয়ে, লক্ষ্মণ গেছেন ফল এবং সমিধ অর্থাৎ কিনা জ্বালানি কাঠ আহরণ করতে। চিত্রকূট পর্বতের সামনে অপূর্ব সুন্দর একটি হ্রদ, যে হ্রদের ধারে রাম আর সীতা বসে বিশ্রাম ভালাপ করছেন, মানে কথা বলছেন। তো কথায় কথায় সীতা রামকে বলছেন যে তোমার ভাই, তুলনা হয় না, ওরকম পুরুষ, ওরকম মানুষ আমি খুব কম দেখেছি। আমার আদেশ পালন করার জন্য সে সর্বদা প্রস্তুত। তো যখন তাকে যা বলা হয় সে তাই করে। সে একেবারে মানে
তোমার সঠিক অনুচর বলতে যা বোঝায়, লক্ষণের মধ্যে আমি কোনো দোষ দেখি না ইত্যাদি ভূয়সী প্রশংসা করেই যাচ্ছেন। খানিকক্ষণ শ্রীরামচন্দ্র, দেখুন এটা কিন্তু বাল্মীকি রামায়ণ থেকে বলছি আমি, খানিকক্ষণ শ্রীরামচন্দ্র মানে তথাকথিতভাবে আমরা যাকে অবতারের আসন দিয়েছি, কৃষ্ণকে যেমন অবতারের আসন দেওয়া হয়েছে, খানিকক্ষণ তিনি শুনলেন, তারপরে বললেন যে আমি তোমাকে একটা কথা বলবো প্রিয়ে। তো সীতা বলছেন হ্যাঁ নিশ্চয়ই বলুন, আপনি কি বলতে চান? আমি তোমাকে বলতে চাই যে ঋদ্ধিমান পুরুষ কখনোই তার প্রিয় নারীর কাছে অন্য পুরুষের প্রশংসা বেশিক্ষণ শুনতে পারে না। অর্থাৎ লক্ষণ তার ভাই, সীতা তাকে দেবর হিসেবে দেখেন। দেখুন শব্দটা দেবর, আগে একদিন আমি ব্যাখ্যা করেছিলাম, দেবর আর বরের সঙ্গে খুব একটা পার্থক্য নেই। বহু প্রাচীন সমাজে রীতি আছে, কোনো কারণে স্বামীর মৃত্যু হলে তার ভাই থাকলে তার সঙ্গে নারীটির বিবাহ দেওয়া, যাতে পরিবারের সম্পত্তি বাইরে বেরিয়ে না যায়, যাতে সন্তানগুলির সংরক্ষণ হয়। বহু সমাজে এই প্রথা আছে, এখনো পর্যন্ত প্রাচীন সমাজগুলোতে এই প্রথা বলবৎ রয়েছে। তো তারপরেও রামচন্দ্র বলছেন ঋদ্ধিমান পুরুষ অর্থাৎ কিনা যিনি লক্ষ্মীমন্ত পুরুষ, তিনি কখনো তার প্রিয় নারীর মুখে অপর পুরুষের প্রশংসা বেশিক্ষণ সহ্য করতে পারেন না। অর্থাৎ কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, এখানে কিন্তু পরিষ্কার যেটা ফুটে উঠছে সেটা হচ্ছে যৌনতা। পরিষ্কার ফুটে উঠছে যে নারীর প্রতি আমার অধিকার, সেই নারী অন্য পুরুষের কথা বললে আমি সেটা বেশিক্ষণ। নারীর ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, নারী যখন তার সপত্নীকে দেখে, নারী যখন দেখে যে তার স্বামী আরেকটি বিবাহ করছেন বা আরেকটি নারীর প্রতি আগ্রহ দেখাচ্ছেন, তখন স্বভাবতই সে অন্তর্মুখী হয়, যন্ত্রণা পায়, হয়তো কলহ করে, কিন্তু তাকে বহু ক্ষেত্রে দেখা গেছে শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে। উদাহরণের প্রচুর ব্যতিক্রম আছে। আপনারা বলবেন ব্যতিক্রম তো থাকবেই, অবশ্যই থাকবে। দ্রৌপদীর পঞ্চস্বামী ছিল, ব্যতিক্রম আছে। কুন্তী তাঁর কৌমার্যে গর্ভবতী হয়েছিলেন, ব্যতিক্রম আছে। এরকম বহু ব্যতিক্রম আছে। আবার দেখুন, যে সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল, সেই সীতাকে সে ভোগ করতে চাইল, তাকে আটকালো কে? তাকে অশোকবনে বন্দিনী করিয়ে রেখে আটকে দিল দিনের পর দিন, এবং অপেক্ষা করতে থাকলো কবে আসবেন শ্রীরামচন্দ্র দলবল নিয়ে সমুদ্র পেরিয়ে সীতাকে উদ্ধার করে নিয়ে যাবেন, রাবণকে হত্যা করবেন। মন্দোদরী। কে এই মন্দোদরী? রাবণের স্ত্রী। সীতার আরেকটি পরিচয় কি? তিনি ভূমি থেকে উৎপন্ন হয়েছেন বটে, তার মানে কি তিনি অজনী সম্ভূতা? তার কি কোনো নারীর যোনিতে জন্ম হয়নি? এটা কি মেনে নিতে হবে? কখনো সম্ভব নয়। তিনি একটি বলছে, অদ্ভুত রামায়ণের তত্ত্ব বলছে, সীতা আসলে রাবণের কন্যা, এবং সেটা মন্দোদরী জানতেন বলে তিনি রাবণকে ওই পাপটি করতে দেননি, বলে যে রাবণ যদি সীতাতে উপগত হন সেটা মস্ত বড় পাপ হবে, সেই পাপ তিনি করতে দেবেন না। আবার দেখুন মন্দোদরীর সঙ্গে বিভীষণের সম্পর্ক কি আশ্চর্যভাবে প্রত্যেকটা জিনিস একটা একটার সঙ্গে ইন্টারলিঙ্কড। এবং মহাকাব্য আমাদের বুঝিয়ে দেয় যে যৌনতা বিষয়টা হেলা ফেলার বিষয় নয়, আলোচনা না করার বিষয় নয়। সব থেকে বড় কথা, মহাকাব্যের পাতায় পাতায় দেখতে পাচ্ছি সর্বত্র যৌনতা বিষয়টা রয়ে গেছে। এবার এই গানটি শুনতে শুনতে বুঝুন বৈষ্ণব পদাবলীর বৈষ্ণবরা, পরব বৈষ্ণবরা কেন কথায় কথায় বলেন যে, আমাকে অনেকেই এরকম বলেছেন, আমার অনুষ্ঠান শুনে বলেছেন যে আপনি বড্ড বেশি ওপেন কথাবার্তা বলেন, বড্ড বেশি খোলাখুলি কথাবার্তা বলেন। খোলাখুলি কথাবার্তা বলা যাবে না? আলোচনা করা যাবে না? কেন যাবে না? সমাজে এই দিকগুলো কেন আমরা সবসময় সরিয়ে রাখবো, আর তার ফলে এই ধরনের ঘটনা ঘটবে? কেনই বা বারবার মেয়েরা ধর্ষিতা হবেন, অপদস্থ হবেন? কেনই বা নারীর প্রতি আমরা সম্মান দেখাতে পারবো না? কারণ আমরা যৌনতাকে, কি কথা, ছি 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 যৌনতা, এই নিয়ে কথা বলা যাবে না, এইটা নিয়ে কথা বলা যাবে না। দেখুন, মানবের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত যার ওপরে দাঁড়িয়ে আছি আমরা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একেবারে নরনারীর পারস্পরিক শারীরিক সম্পর্ক, যে সম্পর্কটা প্রজন্মের পর প্রজন্মকে নিয়ে এসে দিয়েছে। অথচ সেটা নিয়েই কথা বলতে গেলে আমরা এখানে বাদশায়ন কামশাস্ত্র লিখলেন বটে, চর্চাটা আমরা করলাম না, আমরা সেটাকে গুপ্ত বিদ্যা করে দিলাম।
আমরা বলি এটা গুপ্ত বিদ্যা, এ নিয়ে কথা বলাটা অন্যায়, এ নিয়ে কথা বলাটা ভুল। তারপরে বিভিন্ন সময় বহিঃশত্রুরা এসে ঢুকে তাদের চিন্তাভাবনা আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের যৌনতার যে স্বচ্ছতা ছিল, যে স্বাভাবিকত্ব ছিল, সেটাকে নষ্ট করে দিল। কোন কোন সময়ে কীভাবে সেটা হলো, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বটে। এই গানটি শুনলে বুঝতে পারবেন কেন যৌনতা ছাড়া অন্য কোনো বিষয় আলোচ্য উপজীব্য হওয়া উচিত নয়। কারণ এটা হচ্ছে প্রথম তত্ত্ব। আদমিক থেকে শুরু করে আপনি যে কোনো পর্যায়েই যান না কেন, মনুষ্য সৃজনের প্রথম তত্ত্বই হলো এই। উপনিষদও বলছেন, আমি আবার মনে করিয়ে দিই, যে আনন্দাধ্যব খাল্লিমানি ভূতানি জায়তে। আনন্দ হতে সর্বভূতের মানে সর্বজীবের উৎপত্তি। আনন্দ কিসের? কি আনন্দ? মিলনের আনন্দ। এই মিলনের আনন্দটা কি? যখন পশু পাখি বিভিন্ন রকম জন্তু জানোয়ার, তাদের একটা নির্দিষ্ট সময় থাকে, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় নেই, যৌন মিলনের কোনো নির্দিষ্ট সময় নেই। তাই মানুষের ক্ষেত্রে কি হবে? সারাক্ষণই রূপলাগি আঁখি ঝুড়ে গুণে মনোভোর। তার পরের পংক্তিটা কি? প্রতি অঙ্গ কাঁদে প্রতি অঙ্গ মোর। দেখুন তো এই ব্যাপারটা মিলে যায় কিনা বৈষ্ণব পদাবলীর। এ কিন্তু আমাদের সম্পত্তি, গঙ্গারটা। শরৎ, আমি একটা অনুরোধ করবো, উল্টো পাল্টা লম্বা লম্বা কমেন্ট এখন করার দরকার নেই, কথাগুলো শুনতে দাও। আমি অনুরোধ করছি এটা। তোমার অনেক জ্ঞান আছে, আমি জানি, জ্ঞানটা থাকুক। নবদ্বীপের গঙ্গা তখনকার মতো মানে এখনকার মতো এরকম কিন্তু সংকীর্ণ সে সময় ছিল না। বাংলার অন্যতম এই যে রূপলাগি আঁখি ঝুড়ে গুণে মনো ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে, আমি একটা অনুরোধ করব শরৎ, যখন আলোচনা চলছে তখন কোনো রকম বিতর্কের মধ্যে মানুষকে নিয়ে গেলে আমার কথা বলতে অসুবিধা হয়। সরোজে তোমাকে অনুরোধ করব, দয়া করে কথাবার্তার মধ্যে এটা করো না, আমি হাত জোর করছি। এবং তোমাদের যত জ্ঞান আছে সব জ্ঞান থাকুক, পরবর্তীকালে জ্ঞানগুলো এখানে জানিও, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন নয়। তাহলে যদি এইটা করো, আমার গতকাল আমি লক্ষ্য করেছি ব্যাপারটা ভালো লাগে না, আমি খুব অস্বস্তি বোধ করি, আমার বক্তব্য বিষয় থেকে সরে যায়। আমি তো আর বইপত্র দেখে কিছু বলি না, বা মুখস্থ করে এসে কিছু বলি না। তোমরা এইগুলো করলে আমার অসুবিধা হয় খুব, এগুলো বন্ধ করো, আমার এটা ভালো লাগে, এগুলো পছন্দ করি না। আবার যেটা বলতে যাচ্ছিলাম সেখান থেকে সরে গেলাম, এই ব্যাপারটা পছন্দ হয় না আমার, আমাকে অনুরোধ করছি আমি। তো এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, যখন বৈষ্ণব পদকর্তা বললেন রূপলাগি আঁখি ঝুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, তখন কি দাঁড়ালো, তখন তার সত্যতাকে স্বীকার করতে সমাজের অসুবিধে হলো। রাধাকে যখন কৃষ্ণের কাছে যেতে হচ্ছে, এই রাধা হচ্ছে প্রকৃতি, কৃষ্ণ হচ্ছে পুরুষ, মানে সৃজনের অন্যতম অঙ্গ, অথচ দেখুন তারা বিবাহিত দম্পতি নয়। আমি বারবার অনেক ক্ষেত্রে বলেছি যে তাদের কি দাঁড়ালো, তারা পরস্পরকে মূল জায়গাতে কি এসে উপস্থিত হলেন, যে রাধা কৃষ্ণের পাশে থাকলেন, তার অন্য দুই স্ত্রী থাকলো, তারা কিন্তু জায়গা পেলেন না। খুব কমই এরকম মন্দির আছে যেখানে কৃষ্ণের সঙ্গে তার স্ত্রীর কোনো মূর্তি রয়েছে। মজার ব্যাপার যে যৌনতার চর্চা নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে যৌনতা যেখানে একটা স্বাভাবিক বিষয় বলে ধরে নেওয়া হচ্ছে যে সমাজে, সেই সমাজটিকেই পরবর্তীকালে এমনভাবে গড়ে তোলা হলো যে সমাজে যৌনতা নিয়ে কথা বললে সেটা একটা ভয়ানক অপরাধ হয়ে যাচ্ছে। দেখুন, আমি একেবারে মহাকাব্য বা পুরাণের সময় থেকে একটু এগিয়ে চলে এসে দেখি যে সেখানে যৌনতা নিয়ে কি কথাবার্তা হচ্ছে। কোন সময়টায় আসবো?
আমি আসতে চাইছি হচ্ছে ধরে নিন সপ্তম শতাব্দ, অর্থাৎ আজ থেকে 1427 বছর আগের কথা। 1427 বছর আগে মানে আগেও আপনারা জানেন, শুনেছেন, যখন শশাঙ্ক এই গৌড়ে তিনি যখন রাজা হয়ে বসলেন, সিংহাসন আরোহণ করলেন, বঙ্গাব্দের ব্যাখ্যাটা শুরু হলো সেখান থেকে, মানে চলন শুরু হলো সেখান থেকে। তার আগে খ্রিস্টাব্দ চালু হয়েছে 2020 বছর আগে, খ্রিস্ট জন্মের সঙ্গে সঙ্গে বা খ্রিস্ট জন্মের সময় থেকে হিসেবটা পরবর্তীকালে করা হয়েছে। এবং গোটা পৃথিবীর ইতিহাসে দেখা যায় এডি আর বিসি এটাই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে যে চলনগুলো আমাদের ছিল, সভ্যতার যে আদি ভূমিটা সেটাকেই ভুলে যাওয়া হলো। আফ্রিকা সভ্যতার আদি ভূমি, সেটাকে সম্পূর্ণ ব্রাত্য করে দেওয়া হলো। এশিয়ার এই এলাকাটা যেখানে আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা থেকে শুরু করে সব কিছুর চর্চা প্রথম পেয়েছি, সেটাকে সম্পূর্ণ সরিয়ে দেওয়া হলো। সেই জ্ঞানগুলোকে লোপ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করে দেওয়া হলো? উদ্দেশ্যটা খুব পরিষ্কার। যদি বন্ধ করে না দেওয়া হয় তাহলে আমাদের মানে তথাকথিত পশ্চিমের যা কিছু বক্তব্য, সেটাকে তো এস্টাবলিশ করা যায় না, সেটাকে তো দাঁড় করানো যায় না। তাহলে দাঁড় করাতে গেলে কি করতে হবে? এগুলোকে থামিয়ে দাও, এগুলো ফালতু বলে বলে দাও। এবং সেগুলো বলার জন্য একদল লোক এসে হাজির হলো, যারা কিনা উন্মার্গগামী, যারা চারবাকপন্থী, চারবাককে যারা মুনি বানিয়ে তারা স্থির করে দিলেন যে না না না, এগুলো নিয়ে আলোচনা করা যাবে না। এমনকি বিবেকানন্দ যে ব্যক্তি, এই যে ব্যক্তিটি, যে ব্যক্তিটি বলছেন, একটা সময় বলছেন যে না, আমাদের যা কিছু আমাদের নিজেদের আছে সেগুলোর কিন্তু অনেক বেশি মূল্য, তাকে পর্যন্ত বলে দেওয়া হচ্ছে আরে ও জানে না, ফালতু লোক। মানে এবং একদল লোক সেটা শুনছে। কেন শুনছে? কারণ একটা দীর্ঘ সময় ধরে এই ব্যাপারটাকে পরিকল্পিতভাবে আমাদের সমাজের যা কিছু নিজস্বতা, যা কিছু আমাদের অর্জিত বিদ্যা, যা কিছু আমাদের জ্ঞান, যা কিছু আমাদের গভীরতা, সেটাকে খতম করে না দিতে পারলে এই সমাজটাকে অবক্ষয়ের দিকে ঠেলে দেওয়া যায় না। তার মধ্যে অন্যতম প্রধান বিষয়টা কি না, যৌনতা। যৌনতাটাকে কিভাবে নিতে হবে? মুক্ত যৌনতাকে আনতে হবে। মুক্ত যৌনতা অর্থাৎ এমন কিছু করো যাতে নারীর ওপরে অত্যাচারটা চলতেই থাকে, যাতে নারীকে পীড়নটা চলতেই থাকে। মজার বিষয় কি জানেন? আজ থেকে 2000 বছর আগে, আজ থেকে 3000 বছর আগে, আজ থেকে 4000 বছর আগে, যখন আমরা এখানে জ্ঞানের পিঠ খুলে ফেলেছি, আমরা এখানে পুরো বিষয়টাকে আর্যভট্ট থেকে শুরু করে সমস্ত জ্ঞান বিজ্ঞানের চর্চাগুলোকে আমরা তৈরি করে ফেলেছি, পরবর্তীকালে যারা এসে আমাদের জ্ঞান দেবে তারা তখন গুহায় বাস করছে, কাঁচা মাংস খাচ্ছে। আমরা তখন সমাজ গড়ে ফেলেছি, আমরা তখন সামাজিক কতগুলো শৃঙ্খল তৈরি করেছি, বিবাহ নামের প্রতিষ্ঠানকে তৈরি করেছি, এমনকি নারীকে তার সন্তান ধারণের অধিকারটা পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি। নারী সিদ্ধান্ত নিক যে সে কোন পুরুষের বীর্য গ্রহণ করবে। অর্থাৎ যৌনতা কখনো কোনোদিন আমাদের এই ভূমিতে, অমর্যাদার দ্বারা প্রতিপালিত হয়নি, কিন্তু যৌনতাকে আমাদের এই ভূমিতে অমর্যাদার দিকে নিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারিগর এই উন্মার্গগামীরা, যারা বাইরে থেকে এসে আমাদের ওপর চাপিয়ে দিয়েছে ব্যাপারটাকে। চলুন যাই 1427 বছর আগে। চলুন যাই মহারাজ শশাঙ্কদেব যখন সিংহাসন আরোহণ করছেন সেই সময়কার গৌড় বাংলাতে। আমি বাংলাতেই থাকি খানিকক্ষণ, তারপরে না হয় গোটা ভারতের ছবিটা দেখাবো, গোটা বিশ্বের ছবিটা দেখাবো। শশাঙ্কদেবের সময় কি দেখতে পাচ্ছি? শরদিন্দু বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কি বলছেন? তিনি পরিষ্কার উল্লেখ করছেন যে নারী তখন পথে বেরোতে পারে, সে যদি রজস্বলা হয়, এক বস্ত্রে সে পথে বেরোতে পারে, তার ঋতুরক্তের দাগ শরীরে লেগে আছে, তাতে সমাজের কারোর কোনো আপত্তি হতো না, কেউ কিছু মনেও করতো না। এটা স্বাভাবিক বিষয়, এটা প্রাকৃতিক বিষয়। নারী ঋতুস্রাব হবে, এটা স্বাভাবিক বিষয়। তার জন্য আমার জন্ম হয়েছে, আপনার জন্ম হয়েছে, আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু সেটাকে চেপে 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 সরিয়ে দেওয়া হলো। একদল ব্রাহ্মণ তারা কি করলো, আমি তাদেরকে আপনি বলতে পারছি না, বাধ্য হচ্ছি, মাফ করবেন, আমি তাদেরকে সম্মান দেব না। এই জন্য তারা কি করলো, তারা সমাজপতিদের প্রশ্রয় পেয়ে তাদের চালকলা, নৈবেদ্য ইত্যাদি ইত্যাদি লোভে
তারা কি বলল যে যখন নারী ঋতুস্রাব হবে তখন সে মন্দিরে প্রবেশ করতে পারবে না, পুজো করতে পারবে না, সেই করতে পারবে না, তাই করতে পারবে না, হ্যাঁ না তেনা না। নারী যখন বিধবা হবে তখন সে মুসুরির ডাল খেতে পারবে না, তখন সে মাছ মাংস ডিম কিছু খেতে পারবে না, তার চুল কেটে ফেলতে হবে, তাকে কদর্য করে দিতে হবে। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই যে সমাজপতিরা যাদের হাতে অর্থ আছে, ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, আজও পর্যন্ত তারাই কিন্তু সমাজকে বিপথে চালিত করার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা নিচ্ছে। কারণ তারা জানে যে নারীর শক্তির কাছে তারা অসহায়। তারা জানে যে নারীকে অবদমন করে না রাখতে পারলে আমাদের এই প্রভুত্ব চলতে পারে না। অনেকে বলে থাকেন যে আর্যরা এসে নাকি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছিল। আমি এটাতে সম্পূর্ণ সহমত নই। আর্যরা এসে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা নষ্ট করেছে, সম্পূর্ণ সহমত নই। আমি বরং বেদোক্ত সূত্র, পাণিনি, ব্রাহ্মণ, আমার যেটুকু পড়াশোনা, সামান্যই পড়াশোনা, সেই সামান্য পড়াশোনা থেকে আমি বুঝতে পারি যে যৌনতা ব্যাপারটা কখনো কোনো দিন ট্যাবু হিসেবে আমাদের এই ভূমিতে ছিল না। আমি বলবো বাইরের থেকে যে সমস্ত ইনফ্লুয়েন্সগুলো এসেছে তার মধ্যে একটা প্রধান ইনফ্লুয়েন্স কি আপনারা জানেন। নবম শতকে যখন এসে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে পুড়িয়ে দেওয়া হলো, ধ্বংস করা হলো, যারা করলো, যারা সেই সুদূর খোরাস্তান থেকে, সুদূর আরব থেকে, সুদূর মরুভূমির দেশগুলোর থেকে, যেখানে সবজি তৈরি হয় না, খাবার দাবার নেই, কিচ্ছু নেই, তারা এখানে এসে তারা আমাদের ওপরে আমাদের নিজেদের বলবীর্য খাটিয়ে তারা আমাদের অত্যাচার করে তারা আমাদের মধ্যে ঢুকে গিয়ে তারা কখনো কোনো দিন আমাদের সমাজের অংশ হয়নি। তারা কি করেছে? তারা আগাগোড়াই চেষ্টা করেছে শাসন করতে, নৃশংসতা করতে। অন্যতম প্রধান কাজ কি করেছে? তারা নারীর অসম্মান ঘটিয়েছে বলে বাধ্য হয়ে বাল্যবিবাহ চালু করতে হয়েছে। কেন না? নারীকে গোত্রান্তর করে দিতে পারলে তার দায়িত্ব আর নিতে হচ্ছে না। যৌবন উন্মেষ ঘটলেই তো সে নারীর ওপর পিতার দায়িত্ব এসে যাচ্ছে। পিতা তাকে রক্ষা করতে পারবে না, সে দুর্বল, সে কখনো রক্ষা করতে পারেনি, তাই সে বাধ্য হয়ে কি করেছে? বাধ্য হয়ে অল্প বয়সে বিয়ে দিয়েছে। আর সমাজপতিরা বিধান দিয়ে দিয়েছেন যে হ্যাঁ অল্প বয়সে বিয়ে দিয়ে দাও। প্রাপ্তেষু নবম বর্ষে ত গৌরী ভবেৎ, গৌরীদান করলে পুণ্য হবে। কদিন আগে মাকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ রে গৌরীদানের পুণ্য হয়? গৌরীদানের মস্ত পুণ্য। দেখুন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এইটা বুঝিয়ে দেওয়া হয়েছে, মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে গৌরীদান করলে পুণ্য। আজও পর্যন্ত কুমারী পুজোর যে রীতি, সেই কুমারী পুজোর রীতির আসল অর্থটা দুর্গাপুজোর সময় মানুষ জানেন না। না জেনেই সেটাকে অনেকে আবার আছেন, একদল আছেন এড়ে তাঁরা এটা নিয়ে আবার আপত্তি করতে থাকেন। কুমারী পুজো মানে কুমারীর পুজো নয়। কুমারী পুজো মানে অক্ষত জনির কথা নয়। কুমারী পুজোর অর্থ হচ্ছে বলবীর্যের পুজো। কুমারী পুজোর অর্থ হচ্ছে সে তার মধ্যে যে শক্তি সংহত হয়ে রয়েছে, যে শক্তি অসুরকে দমন করতে পারে। একবারও পর্যন্ত তার শাস্ত্রীয় ব্যাখ্যাটি না জেনে তারা অপব্যাখ্যাগুলোর দিকে এগিয়েছি আমরা, যে কারণে আজকে সমাজে নারীর প্রতি এতটা অসম্মান ঘটেছে। কারণ যৌনতাকে কখনো কোনো দিন পুরুষ শাসিত সমাজ বুঝতেই পারেনি, নারীর যৌনতাকে বুঝতেই পারেনি, নারীর ক্ষমতাকে, নারীর ক্ষমতার জায়গাটাকে ধরতে পারেনি বলেই এত রকম চেষ্টা। চলুন আপনাদের নিয়ে যাই একটা সময়। এই সময়টাকে বলা হচ্ছে, দেখুন এই সময়টা কিরকম। এই সময়টা হচ্ছে মোটামুটিভাবে 17th সেঞ্চুরি। আজকের আধুনিক ইউরোপে যে যৌনতার যাত্রা শুরু হলো, যৌনতার ওপর ট্যাবুর যে যাত্রা শুরু হলো, সে ট্যাবুর যাত্রাটা শুরু হয়েছিল 16th সেঞ্চুরিতে। কিরকম ভাবে? তারও আগে, মাফ করবেন, মোটামুটি 16th সেঞ্চুরি নয়, 16th সেঞ্চুরিতে একটা ফরম্যাট তৈরি হয়েছিল, কিন্তু মোটামুটি 1215 খ্রিস্টাব্দ। তাহলে কত বছর আগে হলো? 805 বছর আগে। 1215 খ্রিস্টাব্দে ল্যাটেরান কাউন্সিল একটা প্রতিষ্ঠা করা হলো। এই ল্যাটেরান কাউন্সিলের নামটা কি হলো? একটা কনফেশনের বৈধতা তৈরি করা হলো। কিসের কনফেশন? কনফেশনটা খুব পরিষ্কার, আমি পাপ করব, মানে আমি পরনারীতে উপগত হব, আমি অল্প বয়সী নারীর ওপর
অত্যাচার চালাবো, বা আমার দাসী কিংবা ধরা যাক আত্মীয়া কোনো শ্রেণীর নারীর ওপর আমি কিছু একটা কোনো রকম শারীরিক সম্পর্ক করব, করার পরে আমাকে কি বলছে ধর্ম, মানে তথাকথিত খ্রিস্ট ধর্ম কি বলছে, তুমি তো পাপ করেছো। তাহলে পাপের একটা উপায় আছে, আমাদের যেরকম প্রায়শ্চিত্ত আছে ওদেরও উপায় আছে। উপায়টা কি? না, তুমি চলে যাও, ফাদারের কাছে যাও। এই ল্যাটেরান কাউন্সিল বলে দিল, 1215 খ্রিস্টাব্দে তৈরি করে বলে দিল, যাও কনফেশন করে দাও। কি কনফেশন করবে? তুমি গিয়ে বলো। ফাদার থাকবে, মাঝখানে একটা জাফরি কাটা, ছোট্ট 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 জাফরি কাটা একটা জাল দেওয়া একটা কাঠের মানে দেওয়াল থাকবে, ও পাশে ফাদার থাকবে, এ পাশে তুমি থাকবে। তুমি যে কে, তোমার নাম তোমাকে বলতে হবে না, তুমি শুধুমাত্র বলবে যে প্রভু যিশু, আমি এই অপরাধ করেছি। একবার যদি কনফেশন করে দাও, এবং সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে চার্চের জন্য এবং সমাজের জন্য কিছু টাকা দিতে হবে, তাহলেই তোমার সাতক্ষণ মা, তোমার অপরাধটা হয়ে গেল, হালকা হয়ে গেল, তুমি মুক্ত। আচ্ছা বলুন তো, একই পদ্ধতিকে অনুসরণ করা হয় না? একই পদ্ধতিকে অনুসরণ করা হয় না অন্যান্য আব্রাহামিক ধর্মগুলোতে? একই ফরম্যাট কি ব্যবহার করা হয় না? হ্যাঁ, ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্যবহার করা হয়। তারা প্রত্যেকের ক্ষেত্রে এরকম কনফেশনের সিস্টেম চালু রেখেছে। কেন? যাতে পাপ করা যায়, যাতে অপরাধ করা যায়, যাতে নারীর ওপর অন্যায় অত্যাচার করা যায়, যাতে অবদমিত যৌনতাকে এইভাবে সমাজে বৈধতা দেওয়া যায়। তাই যৌনতা নিয়ে কথা বলতে গেলে ছি 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 ছি, না 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 না, কিন্তু সারাক্ষণ মনের মধ্যে ঘুরছে কি, কোনো না কোনো উপায়ে আমি যাতে এই দিকে এগোতে পারি, যাতে আমি আবার একটি অক্ষতজনী কুমারীর সতীচ্ছদ ছিন্ন করতে পারি। লক্ষ্য উদ্দেশ্যটা এক, সবসময় এক। আর মাঝখানে রয়েছে কি, এই ল্যাটেরাল কাউন্সিলের উদ্যোগ, যেটা স্পষ্ট করে বলছে বৈধতা দিচ্ছে, বৈধতা দিচ্ছে ধর্ষণকে, বৈধতা দিচ্ছে নারীর ওপর অত্যাচারকে, বৈধতা দিচ্ছে কাকে? অপযৌনতাকে। তার মানে একদিকে তুমি চুপ করে থাকো, এই নিয়ে কথা বলো না, অন্যদিকে যা ইচ্ছে করো, তোমার টাকা আছে, তোমার ক্ষমতা আছে, তাহলে তুমি যা ইচ্ছে করো, করে তুমি এটা কনফেশন করে দেবে। ল্যাটেরান কাউন্সিল তুমি এটা কনফেশন করে দেবে। অন্যান্য ধর্মের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। কিন্তু মজা দেখুন, তারা এই কনফেশনটা নিজেদের মধ্যে চালু করলো, চালু করে তাদের এই যৌনতাকে নিয়ে যে চাপাচাপি, সেইটা এনে চাপালো তাদের কলোনিগুলোর ওপরে। তার ফলাফল কি দাঁড়ালো? কুফলটা কি দাঁড়ালো? আমরা এটাকে বলতে শুরু করলাম এটা নাকি গুপ্তবিদ্যা, এ নিয়ে কথা বলা যাবে না, এটা গুপ্তবিদ্যা। দেখবেন কত অসংখ্য উদাহরণ দেশীয় প্রেক্ষিতে ব্যাপারটা কি দাঁড়ালো। আমি 1215 থেকে ওই কনফেশনের সিস্টেম চালু হয়ে গেল, মাঝখানে ভিক্টোরিয়ান যুগ এলো, চেয়ার টেবিলকে পর্যন্ত পায়াকে জামা পরানো হচ্ছে, চেয়ার টেবিল বেড়াল কুকুর তাদের জামা পরানো হচ্ছে। মানে কোথাও কোনো রকম এমন একটা ভঙ্গি, আমরা জানি না, আমরা জানি না, আমরা বলি না, আমরা যেন কোনো রকম যৌনতার মধ্যেই আমরা থাকি না। কিন্তু যত আপনি চাপবেন, যত আপনি মানুষের স্বাভাবিক মনোবৃত্তিকে চাপবেন, তত বেশি সেটা বিকার হয়ে ফুটে উঠবে বলে আজকের আমাদের সমাজে এই বিকারগুলো তৈরি হয়েছে। আজকে যখন একটা সিনেমা দেখতে যাবেন, একটা বিজ্ঞাপন দেখতে যাবেন, সাধারণ একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নেবেন, সেটার মধ্যে নারী শরীরের আকৃতি থাকতে হবে। এই বিকার, এই বিকৃতিগুলোকে আমি চতুর্দিকে প্রচার করব, চতুর্দিকে ইঙ্গিত দেবো, ইঙ্গিত দেবো, ইঙ্গিত দেবো, ইঙ্গিত দেবো। শিলাকি জওয়ানি গোছের গান হবে, আর বলার সময় বলবো যে না না না, আমরা এইসব নিয়ে আমরা কথাবার্তা বলি না, আমরা আলোচনা করি না। আমরা ইঙ্গিতটা কি করছি? আমাদের শিল্প সাহিত্য, আমাদের ফিল্ম, আমাদের তথাকথিত কমার্শিয়াল যা কিছু, তার সব কিছুর মধ্যে চর্চাটা করছি আসলে বিকৃত যৌনতার। তাহলে প্রজন্ম কি শিখবে? তারা কেন একটা মাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতে যাবে না শুধুমাত্র যৌন তাড়নার বশবর্তী হয়ে? আর তো কোনো কারণ ছিল না ভাই, ওই ভদ্রমেয়েরাকে হত্যা করার তো আর কোনো কারণ ছিল না, বিকৃত যৌন তাড়না ছাড়া আর তো কিছু ছিল না। কিন্তু দেখুন না, আমরা বাদশায়ন লিখলাম, আমাদের বাদশায়ন কামশাস্ত্র লিখলেন, কেন লিখলেন? সেটাকে শাস্ত্র বলে স্বীকৃতি কেন দেওয়া হলো? সমাজপতিরা কেন বললেন না এটা শাস্ত্র নয়? তারা শাস্ত্র বললেন, কারণটা খুব পরিষ্কার।
তারা জানতেন মানুষের মধ্যে স্বাভাবিক প্রবৃত্তিকে, মানুষের ইনটুইশনকে আটকানো যায় না, সেটাকে নিয়ে চর্চা করা দরকার, সে বিষয়ে শিক্ষা থাকা দরকার, সেটা একটা এডুকেশন। তাই এটা শাস্ত্র, এটা জানতে হবে। যেরকম বেদ একটা শাস্ত্র, উপনিষদ একটা শাস্ত্র, যৌন শাস্ত্র একটা শাস্ত্র, সেটাকে কোক শাস্ত্র বলা হতো। 6 রাগ 66 রাগিনীর সঙ্গে সঙ্গে জেনে রাখুন 66 রকম ছলা এবং কলা আছে। কলা মানে শাস্ত্র, ছলা মানে ছলনা। এই ছলা কলা 66 রকম ছলা কলা শিক্ষা করতে হতো শ্যামনের নগর নটীদের। কেন নগর নটীদের শিক্ষা করতে হতো? কেন? কারণটা কি ছিল? তারা জনমনোরঞ্জন করবেন। যে পুরুষ গৃহের মধ্যে তার স্ত্রীর দ্বারা তৃপ্ত হচ্ছেন না, তিনি যাবেন ওই নগর নটীর কাছে, সে 66 রকম ছলা কলা জানে। তার মধ্যে কি কি ছিল জানেন? শয্যা থেকে শুরু করে, উপাদান থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, পানীয় থেকে শুরু করে, জ্ঞান বিজ্ঞানের চর্চা পর্যন্ত প্রতিটি জিনিস শিখে তবে তাকে আসতে হতো। তবে তাকে নগর নটীর পদে এসে জায়গা পেত। বৈশালীর গণরাজ্যে, ব্রিজির গণরাজ্যে তাই নিয়ম ছিল। তাকে পরীক্ষা দিয়ে পাস করতে হতো, তাকে জানতে হতো। আজকের দিনে সেই জ্ঞানটা নেই। অপজ্ঞান চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছড়িয়ে দিয়ে কি করা হয়েছে? পুরো জিনিসটাকে নষ্ট করে দিয়ে সমাজের অভ্যন্তরে যৌনতাকে অসভ্যতার নামান্তর দেওয়া হয়েছে। আর কিচ্ছু করা হয়নি। আমাদের যেরকম 6 রাগ 66 রাগিনী আছে, ঠিক সেরকম ভাবে 66 কলায় পারদর্শিনী না হলে একজন নগর নটী হতে পারতেন না। আমার কয়েকটা গল্প আছে, জঘন চপলার গল্প আছে, আপনারা পড়তে পারেন। বিম্বিসারের আমলে সেই সময় নগর নটী যিনি ছিলেন, তার ভূমিকার কথা, তার নাম, তার নামটা সকলেই জানেন। রবীন্দ্রনাথ তাকে নিয়ে কবিতাও লিখেছেন। আম্রপালি বলে যে নারীটি, তাকে নিয়ে কবিতাও লিখেছেন। সমাজে তিনি কিন্তু বন্দিতা হতেন। এমনকি স্বয়ং কালিদাস, তিনিও সমাপানকে গিয়ে ওই নারীর কাছ থেকে জ্ঞান সংগ্রহ করতেন। তিনি কুমার সম্ভব যখন রচনা শেষ করেছেন, ষষ্ঠ স্বর্গ লিখবেন কি লিখবেন না, তাই নিয়ে তিনি নগর নটীর সঙ্গে আলোচনা করতে গেছেন, তার স্ত্রীর সঙ্গে নয়। স্ত্রীর সেই শিক্ষা নেই, স্ত্রীর সেই জ্ঞানটা নেই, কোকশাস্ত্র তিনি জানেন না। দেব দম্পতির যৌন জীবন নিয়ে কথা বলতে যাওয়ার আগে কালিদাসকে জ্ঞান সংগ্রহ করতে যেতে হয়েছে কার কাছে? যিনি 66 কলায় পারদর্শিনী। সেটা একটা কলা, সেটা একটা শাস্ত্র, সেটা শিখতে হয়। এমনি এমনি হয় না। বাইরে থেকে কতগুলো ইনফ্লুয়েন্স এসে আমার সমাজের সব কিছু নষ্ট করে দিল, আর আমি দৌড়ে সেদিকে চলে গেলাম। আমি ছাদ থেকে মেয়েটির মাকে ধাক্কা মেরে ফেলে দিলাম যৌন তাড়নার বশবর্তী হয়ে। এই তো আমাদের সমাজের পরিস্থিতি। যখন আমাকে বিদেশে প্রশ্ন করা হয়েছিল নির্ভয়া কাণ্ডের পরে, তোমাদের দেশের পুরুষদের কি একটি অঙ্গই আছে আর কিছু নেই, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেছিল, উত্তর দিতে পারিনি। কেন উত্তর দিতে পারিনি? কারণ আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে পুরো ব্যাপারটাকে, আমার যা কিছু নিজস্ব, যা কিছু শিকড়, যা কিছু আমার আপন, নষ্ট করে দেওয়া হয়েছে। সেটাকে শুধুমাত্র যোনি ছাড়া নারীকে অন্য কোনো দৃষ্টিতে দেখা হয় না। যে কারণে ভ্যাজাইনা মনোলগ লিখতে হয় বিদেশে, যে কারণে ভ্যাজাইনা মনোলগ একটা বিখ্যাত বই শিল্প হয়ে ওঠে গোটা বিশ্ব জুড়ে। কেউই আজ পর্যন্ত ভ্যাজাইনা বা যোনির আসল কথাগুলো শোনে না, শুনতে চায় না। রাজত্ব করে কে? শিষ্ণ বা পুরুষের পুরুষাঙ্গ, সেই একমাত্র কথা বলে। ভ্যাজাইনার যা বক্তব্য আছে, যোনির যা বক্তব্য আছে, সে কথাগুলো কেউ শুনতে চায় না। কিন্তু আসল বক্তব্যটা যোনির, আসল বক্তব্যটা শিষ্ণের নয়। কারণ শিষ্ণের সীমায়ন আছে। আপনি একজন পুরুষ হলে খুব ভালো করে জানেন, আপনি একজন নারী হলেও খুব ভালো করে জানেন যে শিষ্ণের সীমায়ন আছে, কিন্তু যোনির কোনো সীমায়ন নেই। যোনির কোনো নির্দিষ্ট সীমায় গিয়ে সে আটকায় না। তাকে কি করতে হয়? তাকে এই পুরুষ শাসিত সমাজে আজকের দিনেও বাধ্য হয়ে পথে নামতে হয় আন্দোলনের জন্য। সুইজারল্যান্ডের মতো দেশে, যেখান থেকে আদিত্য গতকাল কথা বলছিল, সেই দেশে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নারীর ভোটাধিকার এসেছে 1998 সালে না কবে যেন। তার মানে কি হচ্ছে? 6-এর দশকে যখন মেয়েরা অন্তর্বাস পুড়িয়ে আন্দোলনে নামছেন, 7-এর দশকে যখন তারা আন্দোলনে নামছেন, কিসের দাবিতে? নারী পুরুষের সমানাধিকারের দাবিতে। পুরুষের সাহসী নেই, যৌনতার ডিসকোর্স নিয়ে আলোচনা করার সাহসই নেই পুরুষের, কথা বলারই সাহস নেই। কিন্তু যেটা করার সাহস আছে কি জানেন? সেটা হচ্ছে অসভ্যতাটা করার, অপযৌনতাটা করার। কারণ
ছি, এই নিয়ে আবার কথা বলা যায় নাকি? কিন্তু কাজটা করা যায়, সর্বক্ষণ করা যায়, সর্বক্ষণ এটাকে নিয়ে থাকা যায়, এটার উপরেই চাপ দেওয়া যায়। দেখুন না, এই তো বললাম 1215। এবার চলুন ঔপনিবেশিক ভারতে চলে আসি। ঔপনিবেশিক ভারতে কি দেখতে পাচ্ছি দেখুন। সেখানে কি বিষয় হচ্ছে, আলোচনার বিষয়টা কি? যখন ইংরেজরা শাসন করছে, লোকেরা তো একটু টাকা পয়সা এসেছে, লোকে মনে করছে যে আমরা একটু বেশ, এই তো সময়, এখন আমাদের করতে হবে। মানে পরিষ্কার ব্যাপারটা কি না, লুকিয়ে চুরিয়ে অশ্লীলতার চর্চা, পঞ্চমকালের চর্চা, যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্যদেব, পরিষ্কার দেখতে পেয়েছেন সমাজে শুধু মলামাটি 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 মলামাটি, মূল জ্ঞান চর্চা তলিয়ে গেছে, পঞ্চমকারের চর্চা ছাড়া কিছু নেই। বুদ্ধ তার জীবদ্দশাতে সঙ্গ ভেঙে যেতে দেখেছেন। বুদ্ধের মৃত্যুর কয়েক 100 বছরের মধ্যে দুটি পন্থী ভাগ হয়ে গেছে, হীনযান আর মহাযান। এবং সেই হীনযানীরা কি করেছে, তন্ত্রের সাধনা করে শুধুমাত্র পঞ্চমকারের চর্চা করেছে। কারণ মানুষের বেসিক ইনস্টিংক্ট এইটা, বেসিক ইনস্টিংক্টকে আপনি আটকে রাখতে পারবেন না। এই নামে দুখানা ছবি হয়েছে, দুখানা ছবি হয়েছে, আপনারা জানেন, যারা দেখেছেন তারা জানেন খুব ভালো করে। আমি বুঝতে পারছি না, আমি এখানে দেখতে পাচ্ছি চিহ্ন, কিন্তু এখানে আমি মতামত দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না আপনাদের আমার এই জোরদার কথাগুলো পছন্দ হচ্ছে কি হচ্ছে না, আমি জানি না। সেটা একটু চিহ্ন দিয়ে জানান তো, পছন্দ হচ্ছে কি হচ্ছে না। সংখ্যায় মানুষ কম আছেন এখন, আমি জানি যে পরে আবার সংখ্যা বাড়বে। একটু চিহ্ন দিয়ে জানান তো আমাকে যে আপনাদের এই কথাগুলো পছন্দ হচ্ছে কি হচ্ছে না। চিহ্ন আমি এখানে দেখতে পাবো, একটু চিহ্ন দিয়ে জানান যে কথাগুলো ঠিক কি ভুল। হ্যাঁ, নারায়ণ দেব লিখছেন সম্পূর্ণ একমত। কেউ একজন শুভদীপ প্রহর লিখছেন, শুভদীপ প্রহর পড়ার মতো ধৈর্য আমার এখন সত্যিই নেই। কারণ এই বিষয়গুলো যত বেশি আলোচনা হবে, যত বেশি আলোচনা হবে, তত সমাজ মুক্ত হবে, তত বেশি অসভ্যতা বন্ধ হবে। অসভ্যতাটা বন্ধ করাটা, নারীকে অকারণে অসম্মান বন্ধ করাটা, এটা যদি আমরা যতদিন না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই সমাজকে কিছুতেই এই অসভ্য অবক্ষয়ের হাত থেকে বের করতে পারবো না। এবং আমার যা আপন শিকড়, তাকে যা ভুলিয়ে দেওয়া হয়েছে, কিভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে? পন্থাগুলো কি? আজীবকের পন্থা, উন্মার্গগামীর পন্থা, চার্বাকতন্ত্রের পন্থা। তাদের লক্ষ্য উদ্দেশ্যটা একটাই, যেন তেন প্রকারে নয় শাশ্বত সংস্কৃতিকে ধ্বংস করো। মানুষকে জানতে দিও না যে তারা যৌনতা উন্মুক্ত ছিল, জানতে দিও না যে তারা কখনো কোনোদিন এরকম অসভ্যতা নারীর ওপর করেনি, জানতে দিও না যে এই অসভ্যতা করা যারা করছে তাদেরকে সবসময় এক ঘরে করা হতো সমাজে, তাদের সমাজে কোনো স্থান থাকতো না। বেশি দূর যেতে হবে না, চলুন অন্ধ্রপ্রদেশের বিজয় রায়ের সাম্রাজ্যে নিয়ে যাই, হুক্ক বুক্ক কুমার কম্পনের সময় নিয়ে যাই, মাত্র 400-450 বছর আগের কথা। দেখুন সেখানে কি চলছে তখন। সেখানে কি চলছে জানেন? সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো নারীরা পথে যে কোনো সময়, রাত বিরেত যে কোনো সময় পথে বেরোবেন, কোনো নারীর ওপর কেউ যদি যৌন হামলা করে, হাতির পায়ের নিচে ফেলে তাকে তক্ষুনি শাস্তি দেওয়া হবে, হাতির পায়ের নিচে ফেলে। এবার বলুন তো আমাকে, যে যৌন অপরাধ করার পর আজকের দিনে আইন আর কানুন, কোন আইন কানুন? বিদেশ থেকে আনা আইন কানুন আমাদের কখনো ছিল না। সেই আইন কানুন নিয়ে এসে আমাদের ওপর চাপিয়ে একটি যৌন অপরাধীকে বাঁচানোর জন্য 50টা উকিল এসে দাঁড়ায়, একজন ধর্ষণকারীকে বাঁচানোর জন্য 200টা লোক সমর্থন করে, মানবাধিকারের কথা বলতে আসে। আর আমার দেশে আইন ছিল, হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হতো সঙ্গে সঙ্গে। পাকা বেলের মতো মাথাটি হাতি একদম প্রকাশ্য জায়গাতে, খোলা চত্বরে তাকে এনে বেঁধে ফেলা হতো। এবং মাহুতের হাতিকে আনতো, রাজা থাকতেন, আদেশ দিতেন, বা সেখানকার সমাজপতি আদেশ দিতেন যে এবার পা তোলো। সমস্ত জনতা সর্বসমক্ষে দেখতো, পা তোলো এবং মাথায় ফেলো। একটি পা তুলে, সামনের দক্ষিণ পা তুলে তার মাথায় ফেলতো। পাকা বেলের মতো মাথাটি চৌচির হয়ে যেত, হাতির পায়ের তলায় ফেলে তাকে শাস্তি দেওয়া হতো। কেন দেওয়া হবে না? কেন? আমার আইনটা কোথায় গেল?
সে যৌন অপরাধী, চিরকাল এক শাস্তি। যে কিনা আপনি বলবেন একটা ভুল করেছে, তাকে সুযোগ দেওয়া উচিত না। আমি বলবো যে এই সুযোগ দিয়েই আমরা ভুল করেছি। আমি এটা বলবো, সুযোগ দিয়ে আমরা ভুল করেছি। আমরা যৌনতা নিয়ে কথা না বলে ভুল করেছি, আমরা আলোচনাগুলো না করে ভুল করেছি, আমরা ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে গেছি, কারণ আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, আমাদেরকে জোর করে পাঠানো হয়েছে, আমাদের কথাই বলতে দেওয়া হয়নি। আমাদের কথাগুলো, আমাদের যেগুলো নিজেদের ছিল, সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে একদল লোক, যারা বিকৃতকামী, যারা উন্মার্গগামী, যারা আমার সমাজ, আমার সংস্কৃতি, আমার শিক্ষা, আমার শিকড়কে নষ্ট করতে চায়, তারাই করেছে কাজটা। শাশ্বত কাল ধরে এই ভারত ভূমিতে যৌন অপরাধ কখনো সংগঠিত হয়নি। হতে শুরু করেছে কবে থেকে? যখন থেকে নারীকে গৃহাভ্যন্তরে পাঠানো হয়েছে। তো যৌনতা নিয়ে কথা বারবার করে বলা দরকার। আর অনেকগুলো কথা বলার ছিল, অনেক কথা বলার ছিল। আমি কয়েকটা মন্তব্য দেখব এবং সেগুলো নিয়ে আমি আজকে আমার ঘরের মেয়েরা, আমার মা বোন, আমার বান্ধবী, আমার এমনকি মাসি পিসিরা পর্যন্ত, তারা পর্যন্ত পথে বেরোনোর আগে 7 বার ভাবেন। যদি আমাদের ঘরের অল্প বয়সী মেয়েরা ঘর থেকে বেরোয়, তাদেরকে সতর্ক করে, ওরে সাবধানে যাবি, ওরে অমুক জায়গায় যাস না, অমুক বেশি রাত করিস না, হ্যাঁ না তা না। কেন আমার সমাজ তো এরকম ছিল না? কেন আমার সমাজ এরকম হবে? কেনই বা আমাদের যা কিছু নৃত্য, নাট্য, আমাদের যা কিছু শিল্প, সেই শিল্পে শুধুমাত্র কামের, মানে বিকৃত কামের চর্চা ছাড়া কোনো কিছু হবে না? কেনই বা একটা টিভি সিরিয়াল হবে বা কিছু হবে যার নাম হয় দুপুর ঠাকুরপো? যেন দুপুরবেলায় প্রতিটি নারী, যেন প্রতিটি বিবাহিতা নারী যেন চরিত্রহীনা, তাদের বাড়িতে দুপুরবেলায় তারা উপপতি আসে এবং সেখানে তারা শারীরিক সম্পর্ক করে। সেটাকে আমরা মেনে নেবো? তার লক্ষ লক্ষ ভিউয়ার হবে, আমাদের কোনো বক্তব্য থাকবে না। দুপুর ঠাকুরপো একটা টার্ম, লজ্জা লাগে না এটা বলতে, ভাবতে? তার মানে আমাদের পরিবার, আমাদের প্রতিটি ঘরের পরিবারের প্রতিটি নারী চরিত্রহীনা বা প্রতিটি পুরুষ চরিত্রহীন, এটা আমরা মেনে নিলাম বকলমায়, এটা আমরা বকলমায় মেনে নিলাম। তাহলে বিবাহ প্রতিষ্ঠানের অর্থটা কি? কেন বিবাহ প্রতিষ্ঠান? কিসের জন্য? তাহলে সন্তানের জনককে, সন্তানের জননীকে, তার প্রতি কোনো মায়া দয়া নেই? আমাদের উদ্দেশ্যটা কোনটা? সমাজে কোন দিকে নিয়ে যেতে চাইছি আমরা সমাজটাকে? আমাদের কি কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই? আমরা চেষ্টা করব না? এই অসভ্যতাগুলো বন্ধ করার জন্য আমরা কথা বলবো না? আমরা এগুলোকে সমর্থন করব? আমি শুনতে পাই, সিরিয়াল দেখি না, একজনের নাকি 2-3টে করে বিয়ে, একটি নারীর নাকি 3-4জন করে প্রেমিক বা প্রেমিক, তার 3-4টে করে বিয়ে, ঘন ঘন সে নাকি বদলে যায়, এই হয় তাই হয়। এগুলোকে আমরা কেন সমর্থন করব? আমাকে উত্তর দিন, কয়েকটা উত্তর আমি চাই। আমি কয়েকটা মন্তব্য দেখতে চাই কি বলছেন দেখতে চাই। মৌমিতা লিখছেন যে সেই সতর্কতা সবসময় থাকবে। অবদমিত কামের বাণিজ্যিকরণ, একদম ঠিক অর্ণব, একদম ঠিক। হ্যাঁ, এই একদম হিন্দু শরৎচন্দ্র, একদম এইটাই আমার বক্তব্য। সমাজের ইচ্ছাকৃতভাবে এই অবদমিত কামের বাণিজ্যিকরণটাই হচ্ছে ব্যাপার, এই ধরনের বিষয়। হ্যাঁ, দুধের গরুদের সৌজন্যে, এটা তো ঘটনা। বাইরে থেকে এসে যে আমার সমাজকে ধ্বংস করেছে, সে কখনো কোনোদিন চাইবে না আমার সমাজ উন্নত হোক, কখনো কোনোদিন চাইবে না। কারা দেখে এইসব? এইসবই লোকে দেখে। এটা বলার সময় বলতে হবে যে ছি, এ আবার কি, সত্যি কি তাই নাকি, তাই নাকি, এরা হয় নাকি, এরকম হয় নাকি? এরকমই হয়, আসলে এরকমই হয়। আমি শুনেছি, আমাকে শরৎ বলেছে, আমাকে আমার দলের ছেলেরাও বলেছে, একটা নাকি ইউটিউবে নাকি একটা কি 2.5-3 মিনিটের একটা করে একজন আসে, সে এসে প্রতি কথায় পুরুষাঙ্গ উচ্চারণ করে, প্রতি কথায় সে পুরুষাঙ্গের একটা অশ্লীল শব্দ উচ্চারণ করে কথা বলে, এবং তার জন্য 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন লোক সেটা দেখতে শুনতে যায়। সে নাকি মাসে প্রচুর টাকা উপার্জন করে। করোনা রিলিফ ফান্ডে সে নাকি 1 লাখ টাকা দান করেছে। কথাটা শুনে আমার এতটা ঘৃণা হয়েছে সমাজকে এদিকে নিয়ে যাওয়ার নেপথ্যে কারা? কাম থাকবে না কে বলেছে মশাই? কাম কবে ছিল না মশাই? প্রজন্ম এলো কিসের ভিত্তিতে, কিসের ওপর দাঁড়িয়ে? কামের ওপর দাঁড়িয়ে। তাহলে সেই কামটাকে
বিকৃত করে, নোংরা করে, শুধুমাত্র নোংরামিটাই থাকবে, শুধুমাত্র মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, শুধুমাত্র রেপ, শুধুমাত্র ধর্ষণ, শুধুমাত্র নারীর ওপর পীড়ন অত্যাচার, এটাই শুধুমাত্র থাকবে, তাহলে জেনে রাখুন আজকের আমাদের এই পরিস্থিতির নেপথ্যে সম্পূর্ণ দায়িত্বটা আমাদেরই নিতে হবে, কারণ আমরা ভুল পথটাকে বেছে নিয়েছি সহজে। আজও পর্যন্ত পশ্চিমকে লিখতে হচ্ছে ভ্যাজাইনা মনোলগ। আজও পর্যন্ত সুইজারল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে মেয়েদের পথে নেমে চিৎকার করতে হচ্ছে করোনার মধ্যে যে আমাদের সমানাধিকার দাও, সমানাধিকার দাও। ওরা দেয় না। আমরা দিয়ে রেখেছিলাম বহু আগে থেকে। আমাদের মহাকাব্যের নায়িকার 5টি স্বামী ছিল, এটা প্রতীক। 5টি স্বামীর 5 রকম গুণ তার প্রতীক। আমরা বুঝিনি। আমরা কিভাবে দেখেছি? আমরা দ্রৌপদীকে বেশ্যা বলেছি। পঞ্চসতীর যে কনসেপ্ট, সেই পঞ্চসতীর 5 জনকে আপনি দেখুন, তাদের প্রত্যেকের জীবনে একাধিক পুরুষ রয়েছে। তার কারণ তারা সিদ্ধান্ত নিয়েছেন। অহল্যাকে দেখুন, তার জীবনে ইন্দ্র প্রবেশ করেছেন, কারণ অহল্যা তার স্বামীর কাছে যৌনভাবে নিপীড়িত হয়েছেন, তিনি যৌনভাবে অতৃপ্ত থেকেছেন বলেই ইন্দ্রকে তিনি আহ্বান করেছেন, ইন্দ্রকে তিনি গ্রহণ করেছেন। অহল্যা কোনো অপরাধ করেননি। রামচন্দ্র পরবর্তী যুগে এসে বলেছেন, যুগান্তর ঘটে গেছে সেটা বলতে, কিন্তু স্বীকার করেছেন অহল্যা পঞ্চসতীর একজন হয়েছেন। কুন্তী, যিনি ইচ্ছা করলেই যে কোনো দেবতাকে ডাকতে পারতেন, দুর্বাসার এই বর, কেন দুর্বাসা তাকেই বেছে বেছে এই বরটা দিলেন বলুন তো? যাতে মহাভারতের বংশ থাকে, যাতে কৌরবদের বংশ থাকে। বিচিত্র বীর্যের সময় থেকে তাদের বীর্যে দোষ ঘটেছিল বলে তার দরকার ছিল এমন একজন নারীর, যে নারী মহাবীর্য আহ্বান করতে পারেন। তাহলে আমার শাস্ত্র, আমার মহাকাব্য বারবার করে নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষেত্রে নারীকে সবসময় মুক্ত রেখেছে। কারা এসে তাকে বন্ধ করেছে? কারা এসে বন্ধ করেছে? বাইরে থেকে অপশক্তি এসে তাকে বন্ধ করেছে। আমরা সেইটা মেনে নিয়ে আজকে আমরা অসভ্যতার সঙ্গে নিজেদের সংশ্লিষ্ট করে ফেলেছি। আজকে বাইরে গিয়ে আমাকে শুনতে হয়, তোমার দেশের মানুষের কি একটাই অঙ্গ আছে? পুরুষদের একটাই অঙ্গ আছে? লজ্জায় মাথাটা এইরকম হিট হয়ে যায়। আমার ছিল সবই, সেগুলোকে সব আমি ফেলে দেবো। দেখি কে কে লিখছেন, এই বক্তব্যগুলো, মানে নারীকে অকারণে সাপ্রেস করার এই চেষ্টাগুলো, নারীর যৌনতাকে মূল্যহীন করে দেওয়ার এই চেষ্টাগুলো। একটা ইংরেজিতে কথা আছে, জানেন? কজন জানেন? ওয়াম ব্যাম থ্যাংক ইউ ম্যাম, জানেন মানে? বলুন তো এই মন্তব্যে কে কে লিখছেন? স্বয়ংবর সভা তো অবশ্যই ছিল স্নিগ্ধা। কেন স্বয়ংবর সভা থাকবে না? বীর্য শুল্কা। স্বয়ংবর সভা মানে বীর্য শুল্কা। যার বীর্য ভালো তার প্রতি সেই নারী মনোযোগ দেবেন। বীর্য শুল্কা হওয়া বলা হতো। রুচি শিক্ষা নির্ভর নয়, জ্ঞান নির্ভর, ঠিকই অর্ণব, কিন্তু সমাজে সকলের তো জ্ঞান সমান থাকবে না। যেটা থাকবে সমাজের চর্চাটা, সমাজের যারা সমাজপতি বলে নিজেদের দাবি করবেন, যারা তথাকথিত সিদ্ধান্ত দেবেন বলে দাবি করবেন, তাদের জ্ঞানটা তো থাকতে হবে রে ভাই। তা যদি না থাকে ব্যাপারটা হবে কি করে? তারাই যদি দুর্নীতিগ্রস্ত হন, তাহলে সমাজ কোন দিকে যাবে? আমি একটু অন্যদের মতামত চাইছি, একটু মতামত চাইছি এই ব্যাপারটাতে, জানতে চাইছি, একটু বলুন। অনুগ্রহ করে আমাকে জানান যে আজও পর্যন্ত এই অকারণ চাপিয়ে দেওয়া যৌনতাই আমাদের ক্ষতি করেছে কি করেনি, এই ব্যাপারে একটু মতামত চাইছি আপনাদের। আমি চিহ্নও দেখতে পাচ্ছি না। কেন চিহ্ন দেখতে পাচ্ছি না জানি না, কি জানি, হয়তো কথাগুলো পছন্দ হচ্ছে না। একটু কড়া কথা তো। ওই যে বললাম, যখন খাড়ুয়া সুপ্রিয়কে দেখা যায়, যখন রাগটা হয়, যখন দেখি বইপত্র উল্টাই, দেখুন এখানে কয়েকটা রয়েছে এরকম, প্রায় মানে কালকে রাত্রির থেকে পরশু দিন থেকে প্রায় বোধ হয় 50-60টা বই উল্টে ঘেঁটে দেখে যা পেলাম, তাতে মাথায় রক্তটা আগুনের মতো চড়ে যায়। তখন মনে হয় যে এই ব্যাপারগুলোকে যখন ব্যাখ্যা করতে হবে, তখন চেঁচিয়ে এইভাবে বলতে হবে যে আমি কেন এইটাকে প্রশ্রয় দেব। শিলাকি জওয়ানি গান হয়েছিল বলে ভারত, পাকিস্তান, বাংলাদেশে শিলা নামের কতজন মেয়ে আত্মহত্যা করেছে, কতজন মেয়ে যৌন নিগ্রহের শিকার হয়েছে জানেন?
সেটাকে আমরা টিকিট কেটে দেখেছি। এটা আমাদের সংস্কৃতি ছিল না, এটা আমাদের সংস্কার ছিল না। আমাদের মুক্ত যৌনতার দেশ ছিল, আমাদের মুক্ত যৌনতার সমাজ ছিল। সেই মুক্ত যৌনতার সমাজে কখনো যৌন অপরাধ কেউ করতো না, যদিও বা করতো ভয়াবহ শাস্তি তার জন্য অপেক্ষা করত। আজকে রাতের অনুষ্ঠানে আমি একটু ইতিহাস থেকে ধরবো। এমন একজন ব্যক্তিত্ব আসবেন আজকে, এমন একজন ব্যক্তিত্ব আজকে আমাদের অতিথি। তার কথা শুনলে বুঝতে পারবেন যে ঠিক কোন দিকে যেতে চাইছি আমরা এবং কেন। আমি তো প্রথম থেকে বলে আসছি আমাদের সংস্কারের কথা। আমি মতামত চাইছি, শরতের মতামতের পথে আর পরে আর কিছু দেখতে পাচ্ছি না। রুচির অভাব সেই জন্যই হয়, খাদ্যের জন্য নয়। রুচির অভাব অন্য কারণে হয়, রুচিটাকে চাপিয়ে দেওয়া হয়। তো মতামত চাইছি আমি, বক্তব্য বিষয়ের ওপরে দু একটা মতামত দেখব, দেখে বিদায় নেব, নিয়ে মনে করিয়ে দেবো যে আজকে রাত্রের অনুষ্ঠানটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আজকে রাত্রে এমন কিছু পোল খোলা হবে আপনাদের ভাষায়, যে পোলগুলো খুললে দেখা যাবে, যেমন গত কয়েকদিন ধরে চলছে। গতকাল আলিপ্ত কিছু পোল খুলে গেছে, পরশুদিন সঞ্জয়বাবু করেছেন, তার আগে শুভলক্ষ্মী দেবী করেছেন। এমন কিছু পোল খোলা হচ্ছে একটা একটা করে, যাতে বোঝা যাচ্ছে যে কিভাবে আমাদের ওপর চাপানো হয়েছে সবকিছু। আজকে রাত্রে শাশ্বত ভারতবর্ষের এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে কেউ একজন আসছেন, যাকে দেখলে, যার কথা শুনলে বুঝতে পারা যাবে যে কি ঘটতে চলেছে বা কি ঘটছে এবং কি ঘটেছে এবং কিভাবে আমাদেরকে অবদমন করা হয়েছে, শুধুমাত্র যৌনতার ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রগুলিতে। গা জোয়ারি করে মেনে নেওয়ার জন্য একদল বিভীষণ সমাজে আগাগোড়া থেকেছে, এখনো আছে, আগামীতেও থাকবে। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, তাদেরকে কোণঠাসা করতে পারলে, না পারলে, হাতির পায়ের নিচে তাদের মস্তিষ্ক না পিষে দিতে পারলে, সেগুলো মস্তিষ্ক না অপমস্তিষ্ক, কাজের কাজ হবে না। চরিত্র গঠনের জন্য শিবরাম মাঝি ধন্যবাদ। সবিতা সেন রায়, সোনাম গুপ্ত নামের মেয়েটা, হ্যাঁ ঠিক, আমিও শুনেছি ব্যাপারটা, আমিও ঠিক শুনেছি এই কথাটা। সুতরাং যৌনতা মানে সেটা কথা বলবো না, অথচ সারাক্ষণ ভেতরে ভেতরে নেপথ্যে সারাক্ষণ একটাই কাজ করে যাব। কি কাজ? সেইটারই চর্চা, কোনো না কোনোভাবে মেয়েদের ওপরে হামলা। এবং কোনো নারী যদি কখনো কোনো দিন তাঁর ইচ্ছার কথা জানান, তাহলে তো মস্ত বড় সর্বনাশ হয়ে গেল। বাবারে বাবা, ছি 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 ছি, বলাই যায় না এটা। আবার মনে করিয়ে দেব, আমার শাস্ত্র, আমার মহাকাব্য, আমার শিক্ষা, আমার শিকড় আমাকে স্পষ্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এটাই বলার কথা, নারীরই বলার কথা, আমার অধিকারী। আবার মনে করিয়ে দেব, আমি সীমায়িত, নারী সীমাহীন। আমি জনক হতে পারি, কিন্তু সে জন্মদাত্রী, সে পালয়িত্রী, তার ওপরেই সমস্ত কিছু। আমি শুধুমাত্র উপলক্ষ, আর কোনো কিছু না, ক্যাটালিস্ট, আর কোনো কিছু না। কিন্তু ক্যাটালিস্ট যখন প্রধান হয়ে ওঠে, তখন সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। এই পর্যন্ত থাক। রাত্রের আসরটা আজকে অন্যরকম হবে। একটু খবর দিয়ে রাখুন তো, দেখুন তো বন্ধুরা কে কি বলছে। আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। আর বলবো, আমাদের চ্যানেল, আমাদের যেটা ওয়েবটা হয়েছে, ধীরে সুস্থে কিন্তু ওয়েবটাই আমাদের আসল ঠিকানা, ঘরবাড়ি হয়েছে পরিবারের একটা। সেই জায়গাটাতে আরও একটু মনোযোগ দেওয়া দরকার। এই মনোযোগটা একটু দিন। ভালো থাকুন সকলকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, নমস্কার জানাই। আমি খুঁজছি একটা কোনো বাজনা যদি একটু শেষে শোনাতে পারতাম। কারণ আজকে একটু কঠিন ভাষায় কথা বলেছি, তো বলতে বলতে আমার যেটা মনে হয়েছে, যদি কিছু শোনাতে পারতাম শেষের দিকে। আজকাল ওই বাজনার ব্যাপারটা একটা গন্ডগোল হয়েছে, যে কোনো বাজনা চাইলেই শোনানো যায় না। তাই দেখি আমাদের বন্ধুর কি আছে। হ্যাঁ, একটু রণবাদ্য টাইপের কিছু যদি বাজে, ও সাউন্ডটা কমে গিয়েছে, না এটা না, এইটাই রণবাদ্য। নমস্কার, আনন্দম সকলকে বলি। রাতের জন্য জানিয়ে রাখি, আজকে রাত্রেও বোমা ফাটবে।
গত কয়েকদিন যেটা বোম ফাটছে আজকেও ফাটবে, দেখা যাক কতজনকে পাওয়া যায়। তাতে আনন্দ, ভালো থাকুন সবাই।